আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, যেটা মানুষ আমাকে গালাগালি করতে পারে, সেখানে আর কি বলতে পারে যে এটা কেউ বোঝে না, এটা কেন আপনি চুজ করেন, আপনি জানেন না, এরকম। তো আমি বুঝে শুনেই আসলে মানে আগের থেকে এটা ঘোষণা দিয়ে নিচ্ছি যে এটা একটা আসলে বিতর্কিত একটা বিষয়। সেটা হচ্ছে জব সুইচ করা, বিশেষ করে ব্যাংক টু ব্যাংক জব সুইচ করা। তো আমি এখানে আসলে কিছু বাস্তবতাকে উঠায় নিব। আমি নিজে পার্সোনালি কোনো সরাসরি অপিনিয়ন দিব, আবার সেটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাট বাস্তবতা কী সেটাই আমি তুলে ধরবো। তো আমি যদি বলি যে জব মানে প্রাইভেট ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই দুইটার ভিতরে আমি মূলত জব সুইচ করার ব্যাপারে সেগুলো কথা বলবো প্রথম, তারপরে প্রাইভেট টু প্রাইভেট। তো আমি যদি প্রথমেই বলি যে আপনার শুধুমাত্র একটা মানসিক শান্তি দরকার, যেখানে আপনার জবটা যায় অবস্থা, মানে প্রতিনিয়ত আপনার বস প্যারা দেয়। প্রাইভেট একটা ব্যাংকে আছেন যে কালকে আপনি 100 ক্রেডিট কার্ড, সামনের মাসে 100 ক্রেডিট কার্ড যদি আপনি না টার্গেট ফিল আপ করতে পারেন তাহলে জব চলে যাবে আপনার। 20 লক্ষ টাকা লোন টার্গেট, এটা পূর্ণ না করতে পারলে পরের মাসে আপনার কেপিআই থাকবে না। তো এই ধরনের প্রতিনিয়ত ঘুমোতে যাওয়ার আগে অফিস শেষে যখন বেরোন, তখন পরের দিন চাকরি থাকবে কিনা, এই যে জব সিকিউরিটির ইস্যুটা যদি ধরা হয়, সেক্ষেত্রে নো ডাউট আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনি জয়েন করবেন, যে কোনো ব্যাংকে রাষ্ট্রায়ত্ত। এদিক থেকে আপনার কখনোই রেজিগনেশনও ফ্যাক্টর না। আপনার কোনো একটা প্রাইভেট ব্যাংক এমটিওতে 80,000 টাকা স্যালারি অফার করতেছে, আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জয়েন করে 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, এই যে হিউজ 50,000 টাকার গ্যাপ, তারপরেও আমি বলবো যে এই শান্তির জন্য আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসবেন। সেকেন্ড যে অপশনটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার জব শেষ হওয়ার পরে, অর্থাৎ আপনার জব লাইফটা শেষ হওয়ার পরে, অর্থাৎ যখন আপনি পেনশনের উপযুক্ত হবেন আপনার রিটায়ারমেন্টের পর, সেই দিকটা বিবেচনা করলে তখন যদি আপনি মনে করেন যে আপনার তখন একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দরকার, তখন আপনার একটা ক্যাপাবিলিটি তৈরি হবে যে যাতে করে আপনার চিন্তা না করতে হয়, সেক্ষেত্রে আবার নিঃসন্দেহে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মানে অবভিয়াসলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম মানুষই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এগিয়ে রাখবে। আমি জাস্ট আরও স্পেসিফিক্যালি বলতেছি, কারণ এখন সেই হিসাবে ধরতে গেলে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার আহ, যদি সুবিধার কথা বলি, সেক্ষেত্রে হোম লোন আছে, কার লোন আছে, মোটর বাইক লোন, কম্পিউটার লোন, এগুলো তো আপনারা জানেন যে খুব কম ইন্টারেস্টে আছে। পাশাপাশি আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনার পেনশন, গ্র্যাচুইটি, এগুলো তো আপনি পাবেনই। আর সবথেকে বড় ব্যাপার যে আপনার সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আপনার শেষ পর্যন্ত একটা ভালো পদে যাওয়া যায়। দশম গ্রেডে ঢুকলেও আপনার মোটামুটি একটা স্টেবল একটা পদে আপনি প্রমোশন পেয়ে পেয়ে যেতে পারবেন। সুতরাং ওই জটটা আপনাকে ভোগ করতে হবে না। কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোতে আপনার হয়তো দীর্ঘ একটা সময় ধরে আপনার আটকে থাকতে হবে একটা পদে, কেননা হয়তো আপনার ডিপ্লোমা নাই, হয়তো আপনি আপনার প্রতি বছরের টার্গেটটা ফিল আপ করেন নাই, অথবা আপনার সেই যোগাযোগটা নাই। এই সব দিক বিবেচনা করা যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসবেন। এবং তারপরে যে ব্যাপার সেটা বলি যে আপনি সোশ্যাল একটা যে মানুষ যে জিনিসটা এখন চায়, যে সোশ্যাল ভ্যালু, যে সোশ্যাল স্বীকৃতি, যে আপনি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করছেন, যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা জনতা অগ্রণী, এই যে একটা পরিচিতি, এই যে একটা সুনাম, এই যে সমাজ আপনাকে একটা আলাদা চোখে দেখবে। আমি একদমই কিন্তু তার মানে বলতেছি না যে অন্য একটা ব্যাংকার সে ব্যাংকার না, বা অন্য একটা ব্যাংকার সে আসলে ঠিকঠাক তার সোশ্যাল স্ট্যাটাস নাই, তা না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষজন যেটা করে, সেটা দিক বিবেচনা করলে দেখা যায় যে একটা মানে ব্যাংক মানে সে সরকারি চাকরি করে এরকম, কিন্তু ব্যাংক কিন্তু রাষ্ট্রশাসিত একটা প্রতিষ্ঠান। তারপরে আমি যেটা বাস্তবতা সেটাই বললাম যে বিশাল কিছু একই একই পোস্টে একজন মানুষ 20,000 টাকা স্যালারি পাচ্ছে, কিন্তু ওই গ্রামেই হয়তো আর একটা সে প্রাইভেট একটা ব্যাংকে চাকরি করে 80,000 টাকা স্যালারি পাচ্ছে, কিন্তু আলটিমেটলি ডিমান্ডটা হচ্ছে ওই যে 20,000 টাকা স্যালারি, কিন্তু সে মানে কোনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে, এটা। সো এই দিক থেকে আপনি অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংক চয়েস করবেন। তারপরে যে ব্যাপারটা, যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, সরকারি যে ফ্যাসিলিটিটা, অর্থাৎ হয়তো আপনার এখন স্যালারি কম, কিন্তু সরকার মনে করলো যে একটা পে স্কেল দিবে, 2 বছর পরে আরেকটা দিবে, বা তারা মনে করতেছে যে এখন তাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের আরেকটা ভাতার ব্যবস্থা করার জন্য, যে স্পেশাল কোনো একটা ভাতা, সেটা দেওয়ার জন্য যদি আপনি মনে করেন যে ঠিক আছে, বাড়ি ভাড়া 70% করে দাও, সেক্ষেত্রে টোটাল আপনার প্যারা নেওয়ার কিছু নাই। এদিক থেকে আপনি ডিরেক্টলি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চলে আসবেন। আমি যদি বলি যে ইনক্রিমেন্ট একটা মেজর ইস্যু। প্রতি বছর বছর আহ, অনেক প্রাইভেট ব্যাংক আছে, আমি এখন নাম বলতে চাচ্ছি না, এবছরও এই 2025 সালে এসে
এখনও অবধি বেশ কয়েকটা ব্যাংক ইনক্রিমেন্ট দেয়নি, যে ব্যাংকগুলো আসলে খুব এখন প্রবলেমেটিক ব্যাংক বলে পরিচিত, সেই ব্যাংকগুলো এখনও কোনো ইনক্রিমেন্ট দেয় নাই। কিন্তু সরকারি রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু নিয়ম অনুসারে সবার ইনক্রিমেন্ট হয়ে যাবে। ইনক্রিমেন্টের পরিমাণ সেম কম, কিন্তু সেটা হয়ে যাবে। ইনক্রিমেন্ট প্রমোশন এটা খুব বেশি জটিলতা আছে, আমি জানি যে সবগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক। সো অনেকেই বলবে যে আমি 9 বছরের প্রমোশন পাই নাই, সো এগুলো অন্য ব্যাপার, বাট তুলনামূলকভাবে হয়ে যায়। এদিক বিবেচনা করলে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক আপনি চয়েস করবেন। সুযোগ সুবিধার কথা আরও যদি কিছু বলি, দেখেন দেখতে বা ফিগারে মনে হলেও যে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু কম স্যালারি পাচ্ছেন, যে 16,000 টাকা বা 22,000 টাকা স্কেল, 45% হোম রেন্ট, হ্যাঁ, আর টুকটাক কিছু 1500, 2000, 1000 করে। কিন্তু একটা জিনিস দেখেন, এখন ব্যাংকের ক্ষেত্রে যদি বলি যে পার ডে আপনি যদি অফিস করেন সেক্ষেত্রে আপনার 400 টাকা লাঞ্চ সাবসিডি দেওয়া হচ্ছে। আপনি 2টা ক্লোজিংয়ে 2 বা 3,000 এরকম টাকা পাচ্ছেন। পাশাপাশি অন্য অন্য সুবিধার মধ্যে যদি যেটা সবথেকে লোভনীয় যেটা হচ্ছে ইনসেন্টিভ। একদম যদি আলাদা করে বলি, ইনসেন্টিভ হচ্ছে যে আপনি আপনার স্যালারি হচ্ছে 22,000 টাকা, বছর শেষে ওই ব্যাংকটি 5টা ইনসেন্টিভ দিচ্ছে, তার মানে আপনার 1,10,15,000 টাকা ওইখানে চলে আসছে। জুন জুলাইয়ে আপনার একটা ইনসেন্টিভ আছে, একসাথে টাকাগুলো পাচ্ছেন। এই যে সুবিধাটা, এটা তো একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যাক্সিমাম ব্যাংকগুলোতে ইনসেন্টিভ দেয়, 2টা 3টা 5টা পর্যন্ত দেয়। এই সুবিধাটা কিন্তু আপনি প্রাইভেট ব্যাংকে পাবেন না। এগুলো আমি সবগুলাই প্রথম ধাপে আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুবিধার কথা বললাম। কিন্তু আমি যদি এবার একটু উল্টাভাবে চিন্তা করি, যেটা হয়তো আপনারা এতক্ষণ রয়েছেন, যে ম্যাক্সিমাম তারাই সিদ্ধান্ত নিতে আসলে কনফিউজ থাকে, যারা আমরা নিজেরাও দেখছি যে যারা ভালো ভালো প্রাইভেট ব্যাংকের এমটিও পদে এবং 1-2 বছর পদে তাদের একটা ভালো ডেস্কে চলে গেছে, তারা স্পেশাল হয়ে গেছে, তারা হয়তো এবং ভালো স্যালারি অফার করতেছে, প্রেশারও খুব বেশি নেই, তারা আসবে কিনা। আমি বলবো প্রাইভেট ব্যাংক যদি এমটিও পদে থাকেন, ভালো ব্যাংকে থাকেন এবং সেটা যদি আপনার লাইফস্টাইলের সাথে খুব অ্যাডজাস্ট করে, তাহলে ওই পদ ছেড়ে অ্যাটলিস্ট ক্যাশ বা জেনারেলে, মানে টেন্ডারে আপনি আসবেন না, সিনিয়র অফিসার হলে আসবেন। মানে আমি বলতেছি, কিন্তু যদি অন্য এই সুবিধাগুলো নিতে চান তাহলে আসবেন। কিন্তু ওই এমটিওদের কিন্তু আসলে প্রাইভেট ব্যাংকের জামাই বলা হয়, যে ওইখান থেকেই তারা আসলে একদম লিডারশিপ পর্যায়ে যায়। এবং ব্যাংক জব প্রাইভেট টু প্রাইভেট সুইচ করতে হলে এমটিওতে জয়েন করার পরে দেখা যাচ্ছে 5-10 বছর পরে আপনার অন্য ব্যাংক আপনার অ্যাবিলিটির উপরে বেস করে তাকে আরও বেশি স্যালারি দিয়ে নিয়ে নেবে, তারা কিন্তু আছে এরকম। তো এই দিকটা বিবেচনা করলে এমটিওর ব্যাপারটা একটু আলাদা। এমটিও পিও এই ধরনের পোস্ট যেগুলো শুরুতে স্টার্টিং স্যালারি হয়তো 1 বছর পরে 70-80 হাজার, 75,000, 60,000 টাকা হয়, সে ধরনের পোস্টে আপনি অবশ্যই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এখানে এসে যখন দেখবেন যে আপনার পিএফ কাটার পরে 20,000 টাকা স্যালারি ঢুকতেছে, এটা আপনি নিতে পারবেন না। সো সেই সব বিবেচনা করলে দেখা যায় যে ওই ধরনের পোস্ট হলে অবশ্যই থাকতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের 2, 3, 4, 5টা এরকম ব্যাংক আছে যেগুলো একদম প্রথম জেনারেশন ব্যাংক, যারা একটা সময় রাষ্ট্রায়ত্ত ছিল, তারপরে তারা আবার বেসরকারি খাতে গেছে, কিন্তু সেই নিয়ম নীতি একদম সরকারির মতোই থাকে। সরকার একটা সুবিধা চালু করলে প্রাইভেট চালু করে, পাশাপাশি তো তাদের সুবিধা আছে এবং তারা বছর শেষে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করে, যার কারণে তারাও একটা ইনসেন্টিভ দেয়। প্রাইভেট ব্যাংকেও ইনসেন্টিভ দেয় না আমি সেটা বলবো না, কিন্তু সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো দেয় না, কিন্তু ওই 2-3টা ব্যাংক কিন্তু হিউজ পরিমাণ ইনসেন্টিভ দেয় এবং তারা একটা নির্দিষ্ট সময় পর পর তাদের স্যালারি মানে বাড়ায়। মানে প্রতি বছর তো ইনক্রিমেন্ট হয়, পাশাপাশি 4 বছর বা 5 বছর পর পর একটা সময়ের স্লট পড়ে যে হঠাৎ করে একটা 10% বা 15% বা 5% ইনক্রিমেন্ট স্পেশাল দিয়ে দেয়। তো এই ধরনের ব্যাংক যদি হয় সেক্ষেত্রে আমি বলবো যে নির্দ্বিধায় আপনি সেখানে থাকতে পারেন। হয়তো বলবেন যে ওই সুবিধাগুলো তো পাচ্ছি না, বছর শেষে আপনি টাকা পাচ্ছেন না ওইগুলো, কিন্তু আপনি ওই জায়গায় যে স্যালারি পাবেন বা একটা পর্যায়ে যে আপনার পদের যে উন্নতি হবে সেখানে গেলে কিন্তু আপনার ওইটা পুষিয়ে যাবে, আপনার নিজে সেটা ম্যানেজ করতে হবে। আমি যদি আরও স্পেশালি বলি যে আপনি কি প্রাইভেট ব্যাংকে থাকলে গাড়ি বাড়ি পাবেন, অবশ্যই পাবেন। প্রাইভেট ব্যাংকেও একটা নির্দিষ্ট পদের পরে যাওয়ার পরে, যেরকম কিছু কিছু ব্যাংকের আছে এভিপি ভিভি পর্যায়ে যাওয়ার পরে কিন্তু গাড়ি পায়। তার আগের অনেক পোস্টের থেকে মানে তারা গাড়ি না পাইলেও তারা কিন্তু এই অয়েল কস্টটা পায়, গাড়ি চালানোর জন্য বা গাড়ি মেনটেন্যান্স খরচটা পায়। গাড়ি দেয় না হয়তো, কিন্তু তার জন্য আলাদা টাকা দেয়। হোম লোন বা লোন অনেক প্রাইভেট ব্যাংকে আছে, এটা কম ইন্টারেস্টে, কিন্তু এরকম ফিক্সড রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো যে 1 কোটি এরকম নাই, সেখানে লবিং ধরতে হয়, অনেক কিছু পূরণ করতে হয় তারপরে। তো পদ যদি আপনি বিভিন্ন পদের ইস্যু ধরেন সেক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি তৈরি হয়, যে কন্ট্রোভার্সিয়াল জিনিসটা তৈরি হয় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনি তাহলে হচ্ছে
আসবেন না তখনই যখন আপনি ওই জায়গায় একটা ভালো পদে থাকবেন বা এরকম কিছু। তো এরকম কোনো কিছু পার্থক্য আছে এবং সব মিলিয়ে বিবেচনা করলে দেখা যায় যে আসলে আলটিমেটলি আপনার চয়েস বা 80% বা 85% মানুষই রাষ্ট্রায়ত্ত ব্যাংক চয়েস করবে। তারপরেও আমি বললাম এই কথাগুলো যে অনেকেই ভালো পদ বা ভালো বেতন বা ভালো ব্যাংক থাকলে আপনারা থেকে যেতে পারেন, কারণ দিন শেষে আপনি কিন্তু একদম সেম কাজই করতেছেন। বরং কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে যারা আপনার আরও বেশি লেট ব্যাংকিং করে, আরও বেশি প্রেশার নিতে হয়, অনেক বেশি কাজ করতে হয়। তার উপরেও তো আপনি এনভায়রনমেন্ট তো পাবেন না। আপনি যখন একটা প্রাইভেট ব্যাংকে জয়েন করবেন তখন আপনার যে কর্পোরেট লুকটা থাকবে, আপনার যে চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার যে নিজের ভিতরে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসলে হুট করে আসবে না। এই যে ব্যাপারটার কারণেও অনেক সময় মানে যারা কর্পোরেট ভাইবটা পাইতে চায় তারা কিন্তু আসলে দিন শেষে প্রাইভেট ব্যাংকে চুজ করে। তো এটাই আমি আমার জানি না কতটুকু এক্সপ্লেন করতে পারছি, হয়তো এই জিনিসগুলাই সবাই বলে। তো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।